এই গল্পটি একজন অল্প বয়সী ছেলের, যে কিনা একটি ছোট দোকানে মোবাইল রিপেয়ারিং এর কাজ করত, আর সেখান থেকে সে কিভাবে কোটিপতি হয়ে গেল এই গল্পই আজকে আমরা জানবো। তো চলুন আর দেরি না করে মুভির কাহিনীতে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা জিংহাওকে দেখতে পাই। সে তার 6 বছর বয়সী বোনের সাথে থাকতো। তার মা মারা গিয়েছিল এবং তার বাবা তাদের ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, আর এর জন্যই জিংহাও তার বোনের খেয়াল রাখত। সেই সাথে তার ভরণ পোষণের সকল দায়িত্বও তার উপর ছিল। একদিন সে তার বোনকে স্কুলে রেখে আসার পর ডক্টরের সাথে দেখা করতে যায়। সেখানে আমরা জানতে পারি জিংহাওয়ের বোনের হার্টে কোনো প্রবলেম হয়েছে, আর এই একই অসুখ তার মারও ছিল, আর এই কারণেই সে মারা গিয়েছিল। আর সঠিক সময়ে জিংহাওয়ের বোনেরও যদি অপারেশন না করা হয় তাহলে সেও মারা যাবে। ডক্টর জিংহাওয়ের কাছে অপারেশনের জন্য অনেক টাকা চায়, কিন্তু জিংহাও তো একটি ছোট দোকানে মোবাইল রিপেয়ারিং এর কাজ করত। তার সেখান থেকে এত টাকাও আসে না যা দিয়ে সে তার বোনকে পেট ভরিয়ে খাওয়াতে পারে, অর্থাৎ তার চিকিৎসা তো অনেক দূরের বিষয়। এখন এক রাতে হঠাৎই জিংহাওয়ের এক বন্ধু তাকে কল করে এবং তার সাথে দেখা করার কথা বলে। তার বন্ধু একটি ওয়্যার হাউসে কাজ করত। জিংহাওয়ের বন্ধু তাকে কিছু বক্সের পাহাড় দেখায়, আর এই বক্সগুলোর মধ্যে সেকেন্ড হ্যান্ড ফোন ছিল। এই ওয়্যার হাউসে একজন লোক ছিল, আর ওই লোকটির কোনো এক কারণে জেল হয়ে গেছিল। তাই এই ওয়্যার হাউস এবং এই মোবাইলগুলোর আর কোনো মালিক নেই, এগুলো এখানে এমনিতেই পড়েছিল। জিংহাওয়ের বন্ধু তাকে মোবাইলগুলো নিয়ে যেতে বলে এবং বলে যে মোবাইলগুলোকে ঠিক করে সে যেন সব মোবাইলগুলোকে বিক্রি করে দেয়, আর এ থেকে যে টাকা ইনকাম হবে তার পুরোটাই জিংহাও রেখে দিতে পারে। তবে এর বদলে তাকে আগে থেকে 1 লক্ষ ইউয়ান দিতে হবে। জিংহাওয়ের এই ডিলটা পছন্দ হয়, তবে তার কাছে তো এত টাকা ছিল না, আর এর জন্যই সে ওই বক্সগুলো থেকে কয়েকটি ফোন নিয়ে নেয় এবং সেগুলোকে বাড়ি নিয়ে গিয়ে নিজের বুদ্ধি খাটিয়ে রিপেয়ার করার চেষ্টা করে। এরপর সে ফোনগুলোর কোয়ালিটি চেক করার জন্য পাঠায়। তখন সে দেখতে পায় ফোনগুলো খুলে গিয়েছে এবং অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এটা দেখে জিংহাও অনেক খুশি হয়ে যায়। সে ভাবে এই মোবাইলগুলো সব সে কিনে নিবে এবং সেগুলো রিপেয়ার করে বিক্রি করে অনেক টাকা ইনকাম করবে। পরের দিন জিংহাও ব্যাংকে গিয়ে লোনের জন্য অ্যাপ্লাই করে, কারণ তার কাছে 1 লক্ষ ইউয়ান ছিল না তার বন্ধুকে দেওয়ার জন্য। এরপর সে শপিং মলে যায় একজন মোবাইলের দোকানদারের কাছে। জিংহাও তাকে বলে তার কাছে অনেক মোবাইল রয়েছে, সে সেগুলো ঠিক করে এনে দিবে এবং ওই দোকানদার সেগুলোকে বিক্রি করবে। এক সময় তাদের মধ্যে ডিল ফাইনাল হয়ে যায়। জিংহাও তার লাভের হিসাব করে দেখে, যা ছিল 9 লক্ষ ইউয়ান, আর এটা অনেক বেশি টাকা ছিল। এতে তার বোনের অপারেশনও হয়ে যাবে এবং সেই সাথে তার একটি দোকানও হয়ে যাবে। এভাবেই 2 সপ্তাহ কেটে যায়। এরপর হঠাৎই গভর্নমেন্ট একটি নতুন নিয়ম জারি করে, যেখানে সবাইকে জানানো হয় যে কোনো ধরনের সেকেন্ড হ্যান্ড ফোন আর বেচা কেনা করা হবে না। যদি কেউ বিক্রি করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার জেল হবে এবং সেই সাথে দোকানও সিল করে দেওয়া হবে। এখন জিংহাও ওই শপ ওনারের কাছে যায় দেখা করার জন্য, যার সাথে তার ডিল হয়েছিল। এই দোকানদার এখন আর জিংহাওয়ের থেকে ফোনগুলো নিবে না বলে জানিয়ে দিয়েছিল। জিংহাও মন খারাপ করে বাড়ি ফেরে, কারণ সে যে ফোনগুলো কিনেছিল সেগুলো আর কেউই এখন কিনবে না, যে কারণে এগুলোর এখন আর কোনো মূল্য ছিল না। জিংহাও শুধু ফোনগুলোর মাঝে 8 থেকে 10টা ফোন বিক্রি করতে পেরেছিল। আর কোনো উপায় না দেখে সে পরের দিনই একটি বড় কোম্পানিতে যায়, যার নাম হলো শাইনিং ইলেকট্রনিক্স, কারণ এটা ওই কোম্পানি ছিল যাদের ফোনগুলোকে জিংহাও ঠিক করে বিক্রি করেছিল। তার কাছে যতগুলো ফোন ছিল সবই ছিল শাইনিং ইলেকট্রনিক্সের ফোন। জিংহাও সেখানকার ম্যানেজারের সাথে দেখা করে এবং ওইসব ফোনগুলোর ব্যাপারে তাকে জানায়। সে ম্যানেজারকে একটি আইডিয়া বলে যে তারা ফোনগুলোর পার্টস আলাদা আলাদাভাবে বের করে সেগুলো বাইরের দেশে সেল করতে পারবে। যদিও তারা চায়নাতে এসব বিক্রি করতে পারবে না, তবে অন্য দেশে তারা এসব জিনিসের জন্য অনেক দাম পাবে। এসব কথা শুনে ম্যানেজার তাকে জানায় যে জিংহাও যে ফোনগুলো কিনেছে সেগুলো অনেক পুরনো, তাই যদি সেগুলোকে কোম্পানিতে আনে তাহলে সেগুলো পার্টস কোয়ালিটি চেকের সময় পাস করতে পারবে না। তবে জিংহাও এখানে তাকে অনেক অনুরোধ করে এবং একটি সুযোগ চায়। এতে করে ম্যানেজারটি তার কথায় রাজি হয়ে যায় এবং জিংহাওকে একটি ফোনের পার্টস খুলে আনতে বলে কোয়ালিটি চেকের জন্য। যদিও সে জানতো জিংহাও ফেল করে যাবে, কিন্তু তবুও সে জিংহাওয়ের মন রাখার জন্য মোবাইলটা আনতে বলে। আর এরপর জিংহাও সেটাই করে। সে অনেক কষ্ট করে মোবাইলের পার্টসগুলোকে আলাদা করে এবং সেগুলোকে প্যাকিং করে ফ্যাক্টরিতে নিয়ে যায়। সেখানে সেগুলোকে চেক করানো হয় এবং সেগুলো কোয়ালিটি চেকে পাসও করে যায়, তাও আবার ভালো কন্ডিশনে। জিংহাও এতে অনেক খুশি হয়ে যায় এবং রিপোর্টসগুলো নিয়ে সেই ম্যানেজারের কাছে যায়।
ম্যানেজার যখনই শুনতে পায় জিংহাওয়ের জিনিসগুলো কোয়ালিটি চেকে পাশ করেছে, তখন সে তার কথা বদলে নেয় এবং সে বলে যে জিংহাওকে এমন কোনো কথাই বলেনি যে তারা তার মোবাইলের পার্টসগুলোকে নিবে। ম্যানেজারের এরকম ব্যবহার দেখে জিংহাওয়ের তার উপর অনেক রাগ হতে থাকে, কিন্তু তার করার মতো কিছুই ছিল না। জিংহাও বুঝতে পারে না যে তার এখন কি করা উচিত। এজন্য সে শাইনিং কোম্পানির মালিকের সাথে দেখা করার জন্য যায়। মালিক তখন অনেক ব্যস্ত ছিল, তার একটি ট্রেনে করে কোথাও যাওয়ার কথা ছিল এবং ট্রেনের সময় হয়ে যাচ্ছিল, তাই সে তার গাড়িতে চড়ে চলে যায়। এদিকে জিংহাও ওই মালিকের সাথে কথা বলার জন্য নিজের মোটরসাইকেলে নিয়ে মালিকের গাড়িটিকে ফলো করতে থাকে। অনেকক্ষণ ধরে ফলো করার পর জিংহাও স্টেশনে গিয়ে পৌঁছায়, আর এরপর ওই ওনার তাকে 10 মিনিট সময় দেয় কথা বলার জন্য। এখন জিংহাও তার প্রস্তাবটি তাকে জানায়। জিংহাও তাকে বলে যে সমস্ত মোবাইলের পার্টসপত্র খুলে তাকে দিবে, সেগুলো তারা ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করতে পারবে, আর এতে তাদেরও অনেক লাভ হবে। তবে ওনার এখানে জিংহাওকে স্পষ্টভাবে জানিয়ে দেয় সে এসব করতে পারবে না। জিংহাও তখন তাকে বলে যে সে যদি পার্টসগুলোকে আলাদা করে দেয় তাহলে কি সে সেগুলো কিনে নিবে। এতে ওনার রাজি হয়ে যায়। ওনার জিংহাওকে বলে যে সে তাকে অ্যাডভান্স কোনো টাকা দিতে পারবে না, আর না পারবে কোনো লোক দিতে। সবকিছু জিংহাওকে একাই করতে হবে। আর এরপর ওনার জিংহাওকে একটি কার্ড দিয়ে বলে যখন তার কাজ শেষ হবে সে যেন তার ম্যানেজারকে কল করে। জিংহাও স্টেশনে দাঁড়িয়ে ভাবতে থাকে তার এখন কি করা উচিত, কারণ যদি সে এই কাজটি করতে পারে তাহলে সে অনেক টাকা পাবে। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজটি কমপ্লিট করা তার পক্ষে সম্ভব হবে না, আর যদি সে এই কাজে ফেল হয় তাহলে তাকে অনেক কিছু হারাতে হবে, কারণ সে তার টাকা, শ্রম সবকিছু এই মোবাইলগুলোর পেছনে ব্যয় করেছে। এর উপর আবার কিছুদিনের মধ্যে জিংহাওয়ের দোকানও তার থেকে কেড়ে নেওয়া হয়, কারণ সে যে লোন নিয়েছিল সেটা পরিশোধ করতে পারেনি। সে তার মোটরসাইকেলটিও বিক্রি করে দেয়, তার টাকার অনেক প্রয়োজন ছিল। এরপর তার একজন বন্ধুর সাথে দেখা করতে যায় যে কিনা একটি ফ্যাক্টরিতে কাজ করত। জিংহাও তার পায়ে পড়ে, এতে করে তার বন্ধু তাকেও ফ্যাক্টরিতে একটি কাজের ব্যবস্থা করে দেয়, যেটা ছিল জানালার কাজ পরিষ্কার করা। আর এরপর জিংহাও তার কাজের জন্য একটা ফ্যাক্টরি খুঁজতে থাকে। সে একটি জায়গা খুঁজেও পায়, তবে তাকে ওই ফ্যাক্টরির জন্য 3000 ইউএন করে প্রত্যেক মাসে দিতে হবে। এখন আর কোনো উপায় না থাকায় সে তার কথায় রাজি হয়ে যায়। জিংহাও তার বন্ধুর সাহায্যে সে জায়গাটি পরিষ্কার করে নেয় এবং অনেক খাটাখাটনির পর তারা ফ্যাক্টরি পরিষ্কার করে একেবারে নতুন একটা রূপ দেয়, যাতে করে তারা সেখানে ভালোভাবে কাজ করতে পারে। আর এরপর সমস্ত মোবাইলগুলোকে সেখানে আনা হয়। এখন কাজ হলো ওয়ার্কার অর্থাৎ শ্রমিক খোঁজা, কেননা জিংহাওর পক্ষে এত কাজ এ সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না। এখন জিংহাও এর তেমন কোনো চাকরি ছিল না যাতে করে সে তার কাজের জন্য ওয়ার্কার রাখবে, তাই সে এমন সব লোকদেরকে খোঁজ করে যাদের কাজ থেকে বের করে দেওয়া হয়েছিল অথবা যারা নিজেদের জীবন নিয়ে অনেক বিরক্ত ছিল। সবার প্রথমে সে একজন মেয়ের খোঁজ পায় যে কিনা আগে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে কাজ করত। একদিন কোম্পানিতে কাজ করার সময় তার একটি অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে সে কানে কম শুনতে পেত, আর এজন্যই তাকে তার চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন সে ছোটখাটো একটি কাজ করে। আর এরপর জিংহাও আরো একজন লোকের দেখা পায় যে কিনা এক সময় এক কোম্পানির ম্যানেজার ছিল, তবে তার ফাইটিং এর অনেক শখ ছিল। একদিন সে এক লোককে মারে যাতে করে লোকটির মৃত্যু হয়ে যায়, আর এজন্যই তার অনেকদিন জেল হয়। সে জেল থেকে ছাড়া পেয়েছিল এবং একটি কাজের খোঁজ করছিল। আর এরপর জিংহাও তৃতীয় যে লোকটিকে পায় সে ছিল একজন গেমার। সে সব সময় গেম খেলতো, তবে এখন সে বিয়ে করতে চায়, আর এজন্য টাকা ইনকাম করতে হবে। ছেলেটি তাকে জানায় যে সে তো কাজ করবেই, তবে তার সাথে তার এক বন্ধুও কাজ করবে। এরপর আরো কিছু বৃদ্ধ লোককে জিংহাও খুঁজে পায় যারা কিনা অনেক অভিজ্ঞ ছিল। এভাবে তাদের একটি কোম্পানির সৃষ্টি হয়ে যায়। লোক কম থাকলেও তারা অনেক খুশি ছিল। কোম্পানির নাম দেওয়া হয় নাইস ভিউ। এরপর তারা সবাই কাজে লেগে যায়। জিংহাও দিনের বেলা জানালা পরিষ্কার করার কাজ করত যাতে করে সে নিজের খরচপাতি চালাতে পারে, আর রাতে ফোনের কাজ করত। জিংহাওয়ের বোনের শরীর দিন দিন আরো বেশি খারাপ হয়ে পড়ছিল, আর এজন্য জিংহাওকে তার বোনের খেয়ালও রাখতে হতো। এভাবে কিছুদিন পেরিয়ে যায়। গেমারটি তার জন্য একটি মেয়েকে পছন্দ করে নেয় এবং তাকে বিয়ে করে নেয়। সবাই তার বিয়েতে এসেছিল, এখানে সবাই এনজয় করে। জিংহাও বিয়ের অনুষ্ঠান থেকে যখন বাড়িতে যায় তখন সে দেখতে পায় বাড়ির মালিক তার দরজায় তালা লাগিয়ে দিয়েছে এবং নোটিশ দিয়ে গিয়েছে যে বাড়ি ভাড়া না দেওয়া পর্যন্ত তাদের বাড়ির তালা আর খোলা হবে না। কেননা জিংহাও গত 3 মাস হলো তার বাড়ির কোনো ভাড়া দিতে পারেনি। এখন রাত হয়ে গিয়েছিল। জিংহাও অনেক চিন্তায় পড়ে যায়। সে ভাবে এখন তার বোনকে কোথায় নিয়ে যাবে।
এরপর সে তার বোনকে নিয়ে ফ্যাক্টরিতে চলে যায় আর সেখানে বিভিন্ন বক্সকে জোড়া লাগিয়ে বিছানা তৈরি করে দেয়, যাতে করে তার বোন আরাম করে সেখানে ঘুমাতে পারে। এখানে জিংহাওয়ের এটা ভেবে অনেক খারাপ লাগে যে তার বোনকে এরকম একটা স্থানে এনে রেখেছে। এটা জানার পরেও যে তার শরীর অনেক খারাপ, তবে তার কাছে তো আর কোনো উপায় নাই। সে অনেক কান্না করে, তবে কাজ করা ছেড়ে দেয় না, কারণ তাকে তার বোনের চিকিৎসা করাতে হবে। এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন ফ্যাক্টরির ওনার তাকে বলে যে সে 2 মাস হলো তার ফ্যাক্টরির ভাড়া দেয় না, তো সে যদি 7 দিনের মধ্যে তা না দেয় তাহলে ওনার তাকে ফ্যাক্টরি থেকে বের করে দিবে। জিংহাও তার থেকে কিছু সময় চায় এবং তাকে বলে সে তার সব টাকা পরিশোধ করে দিবে। কিন্তু ফ্যাক্টরির ওনার তার একটা কথাও শোনে না, কারণ সে তো আর জানতো না যে জিংহাও কি নিয়ে কাজ করছে। সব দিক থেকে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার পর জিংহাও শাইনিং ইলেকট্রনিক্সের ওই ম্যানেজারের কাছে যায়। সে তার কাছে 1 লক্ষ ইউন চায়, তবে ম্যানেজার এতে না করে দেয় এবং বলে তাদের মালিকের সাথে জিংহাওয়ের একটি ডিল হয়েছিল এবং এই ডিলে বলা হয়েছিল জিংহাওকে কোনোভাবে কোনো সহায়তা করা হবে না, যা করবে জিংহাও নিজেই করবে। জিংহাও বুঝতে পারে না যে তার কি করা উচিত। তার মায়ের কাছে করা ওয়াদার কথা মনে পড়ে যায়। জিংহাও তার মাকে বলেছিল যে সে তার বোনকে অনেক ভালোভাবে খেয়াল রাখবে। তো এরপর আমরা দেখি রাতে অনেক বৃষ্টি হতে থাকে, যার কারণে ফোনের উপর যে ছাউনি ছিল তা ভেঙে পড়ে। তখনই সেখানে ফ্যাক্টরির মালিক চলে আসে এবং সে বলে সে যদি 3 দিনের মধ্যে টাকা না দেয় তাহলে সে ওই ফ্যাক্টরি অন্য কাউকে দিয়ে দিবে। জিংহাও তার ওই ওয়ার্কার্সদের সাথে দেখা করে এবং তাদেরকে বলে আর মাত্র 2 সপ্তাহ রয়েছে তাদের কাজ শেষ করার জন্য। এখন পর্যন্ত সে তাদের কাউকে স্যালারি দিতে পারেনি। সে জানে না যে আদৌ সে তাদের টাকা দিতে পারবে কিনা, কারণ যদি এটা ফেল হয়ে যায়, অর্থাৎ কোম্পানির মালিক যদি এটা না নেয় তাহলে সে কোথায় পাবে এত টাকা। জিংহাওয়ের বন্ধু বলে সে তাদের সবাইকে স্যালারি দিয়ে দিবে এবং চিন্তা করতে নিষেধ করে। তারা সবাই একে অপরকে অনেক সাপোর্ট করে। সুমের সাথে সাথে তারা একটি পরিবারের মতো হয়ে গিয়েছিল। তারপর দেখি তাদের ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়। তারা তাদের ফোনগুলোকে নিয়ে নিজ নিজ বাড়িতে চলে যায় এবং বাড়িতে কাজ করতে শুরু করে। জিংহাওয়ের কাছে কোনো বাড়ি ছিল না, আর এজন্য সে নার্সিং হোমে থাকতো এবং সেখানে সে মোবাইল রিপেয়ারিং এর কাজ করত। একদিন রাতে যখন তার বোন ঘুম থেকে ওঠে তখন সে তার ভাইকে দেখে এবং ভাবে যে তার ভাই তার জন্য কতই না কষ্ট করছে। এভাবেই অবশেষে 2 সপ্তাহ কেটে যায় এবং সময়ের মধ্যে জিংহাওদের সব কাজ শেষ হয়ে যায় এবং এরপর সমস্ত পার্টসগুলোকে দিয়ে পাঠানো হয় কোয়ালিটি চেকের জন্য। কোয়ালিটি চেকের পর তাদের পুরো টিমকে ডাকা হয় শাইনিং ইলেকট্রনিক্সের কোম্পানির অফিসে। ওনার তাদের সাথে দেখা করে এবং অভিনন্দন জানায়, কারণ তাদের সমস্ত পার্টসগুলো কোয়ালিটি টেস্টে পাস হয়ে গিয়েছিল এবং তারা তাদের সময়ের মধ্যে সব কাজ শেষ করেছিল। এখানে ওনার জিংহাওকে একটা প্রস্তাব দেয়। সে বলে যে সে তার কোম্পানিতে 2 বছরের জন্য কন্ট্রাক্ট নিতে চায়। কথা শুনে জিংহাও অনেক খুশি হয়ে যায়। এভাবে অনেক কষ্টের মাধ্যমে জিংহাও তার কাজে সফল হয়। এরপর 1 বছর পেরিয়ে যায়। আমরা দেখতে পাই জিংহাওয়ের বোনের অপারেশন করা হয়েছে এবং এখন সে সম্পূর্ণভাবে সুস্থ। তার সাথে দেখা করার জন্য ফ্যাক্টরির সকল ওয়ার্কাররাও এসেছে। তারা সবাই জিংহাওয়ের বোনের জন্য অনেক খুশি ছিল। সেই সাথে তাদের সকলের জীবনও এখন অনেক সুন্দর হয়ে গিয়েছে। এরপর আমরা সরাসরি 6 বছর পরের দৃশ্য দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই সে এখন কোম্পানির মালিক। সে অনেক কম বয়সে নিজের ইচ্ছাশক্তি এবং দৃঢ় মনোবলের জন্য এই কোম্পানির সিইওতে পরিণত হয়েছে। এখন সে অনেক খুশি এবং এর সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এটি একটি শিক্ষণীয় মুভি ছিল, যেখানে আমাদের দেখানো হয়েছে সাকসেসফুল হওয়ার জন্য এজ কোনো ম্যাটার না। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে গেলে মানুষ যে কোনো বয়সে সফল হতে পারে। আশা করছি আপনাদের কাছে মুভিটির গল্প অনেক ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন রাতুল দ্য এক্সপ্লেনিস্ট।